বাংলাদেশের একসময়ের সবচেয়ে পরিচিত নামগুলোর একটি হলো জিকিউ গ্রুপ। তাদের ইকোনো কলম একসময় দেশের প্রতিটি স্কুলে অফিসে দেখা যেত। একসময় বছরে প্রায় ৩০ কোটি টাকার বিক্রি নামতে নামতে দাঁড়ায় মাত্র ৭ কোটি টাকায়। কিভাবে এমনটা হলো? জিকিউ গ্রুপের উত্থান আর পতনের গল্প নিয়েই বিজনেস ম্যানিয়ার আজকের আয়োজন। জিকিউ গ্রুপ অব কোম্পানিজ প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালে কাজী সালিমুল হক এবং সালমা হকের হাত ধরে। জিকিউ নামটি এসেছে গ্র্যান্টেড কোয়ালিটি থেকে। সীমিত মূলধন আর অল্প কজন কর্মী নিয়ে যাত্রা শুরু হলেও প্রতিষ্ঠানের দৃঢ়তা, দূরদর্শিতায় কোম্পানিটি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের শিল্পক্ষেত্রে নিজের জায়গা করে নেয়। প্রথম উদ্যোগ ছিল জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আর তাদের তৈরি ইকোনো বল পেন যেন এক নতুন বিপ্লবের সূচনা করে। তখনও মানুষ ফাউন্টেন পেন ব্যবহার করত, কিন্তু ইকোনো পেনের সাশ্রয়ী দাম, সহজলভ্যতা এবং টেকসই মান খুব দ্রুতই বাজার দখল করে ফেলে। এটি শুধু একটি পণ্য নয়, হয়ে ওঠে প্রতিটি স্কুল, অফিস আর দোকানের অপরিহার্য উপকরণ। ১৯৮৬ সালে কোম্পানিটি পাবলিক লিমিটেড প্রতিষ্ঠানে রূপ নেয় এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়, যা জিকিউ এর জন্য ছিল এক বিশাল অগ্রগতি। এরপর থেকে তারা থেমে থাকেনি, বরং একে একে নতুন শিল্পে পা রেখেছে। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় জিকিউ ফুডস লিমিটেড, যা ক্রিসপি কার্ল নামের কর্ন চিপস উৎপাদন করা শুরু করে এবং দেশের প্রথম কর্ন চিপস ব্র্যান্ডগুলোর একটি হয়ে ওঠে। ক্রিসপি কার্ল চিপস দ্রুত দেশের স্ন্যাক্স মার্কেটে জনপ্রিয় নাম হয়ে ওঠে। ১৯৯০ দশকে বাজারে আসা এই চিপসটি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। টেলিভিশন বিজ্ঞাপন থেকে শুরু করে দোকানের তাক, সব জায়গায় ছিল ক্রিসপি কার্লের উপস্থিতি। জিকিউ গ্রুপের ক্রিসপি কার্ল চিপস শুধুই স্বাদের জন্যই নয়, বরং তাদের দারুণ মার্কেটিং আইডিয়ার কারণেও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তখন প্রতিটি প্যাকেটের ভেতরে থাকত ছোট ছোট খেলনা বা উপহার, যা শিশু কিশোরদের কাছে ছিল এক বিরাট আকর্ষণ। ১৯৯৪ সালে আসে জিকিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যা পিপি ওভেন স্যাক বা পলিপ্রোপিলিন বোনা বস্তা তৈরি করে, এবং একই বছরে মালাদেশ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড শুরু করে মশার কয়েল উৎপাদন। মালাদেশ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড একটি মালয়েশিয়ান কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল এলিফ্যান্ট কিং ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন করা। পরের বছরগুলোতে কোম্পানিটি নতুন দিগন্তে পা রাখে। ১৯৯৬ সালে চালু হয় জিকিউ বিপিআইএল প্লাস্টিক ডিভিশন, যেখানে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য তৈরি করা হয়। এরপর আসে জিকিউ এন্টারপ্রাইজ লিমিটেড, জিকিউ মার্কেটিং লিমিটেড, যারা বাজারজাতকরণের দায়িত্ব নেয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৫,০০০-এর বেশি কর্মী কাজ করে। জিকিউ গ্রুপের বর্তমান পরিচালনা কাঠামো তাদের দীর্ঘ যাত্রার মতোই বহুমাত্রিক। গ্রুপের চেয়ারপারসন হিসেবে রয়েছেন সালমা হক। প্রতিষ্ঠাতা কাজী সলিমুল হকই একসময় কলম শিল্পে বিপ্লব ঘটিয়ে রাজনীতিতেও নিজের অবস্থান তৈরি করেছিলেন। তিনি ১৯৯৪ ও ২০০১ সালে মাগুরা ২ আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন, যদিও ২০১৬ সালে দলীয় সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে রাজনীতি থেকে অবসর নেন। কিন্তু তার রাজনীতির যাত্রা খুব একটা সফল হয়ে ওঠেনি। একসময়ের জনপ্রিয় ইকোনো কলম, যার নাম শুনলেই মনে পড়ত দেশীয় কলম শিল্পের গর্ব জিকিউ গ্রুপ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই উজ্জ্বল ব্র্যান্ডের গল্প জমে ওঠে বিতর্ক, ভুল সিদ্ধান্ত আর আর্থিক সংকটের অধ্যায়। ১৯৮১ সালে যাত্রা শুরু করা কোম্পানিটি ৮০ ও ৯০ দশকে বাজারে একচ্ছত্র আধিপত্য গড়ে তোলে, কিন্তু ২০১২-এর পর থেকে ধীরে ধীরে বিক্রি কমতে শুরু করে। রাজস্ব আয় ২০১১-১২ অর্থ বছরে ২১ কোটি টাকার থেকে কমে ২০১৮-১৯ অর্থ বছরে ৭.৫৯ কোটি টাকায় নেমে আসে। প্রতিযোগী ব্র্যান্ডগুলোর আধুনিক ডিজাইন, নতুন মার্কেটিং কৌশল আর প্রযুক্তিগত উন্নতির সাথে পাল্লা দিতে পারেনি জিকিউ বল পেন। কোম্পানির বড় সমস্যা ছিল পুরনো মেশিন আর অচল উৎপাদন ব্যবস্থা। বছর বছর ক্ষতি বাড়তে থাকে, ব্যাংক ঋণ পরিশোধে হিমশিম খেতে হয়। এমনকি ২০২৩ সালে ব্যাংকের ঋণ শোধ করতে বাধ্য হয়ে বিক্রি করতে হয় চট্টগ্রামের জমি। ২০১৭ সালে সাভারে তাদের এক কারখানায় বৈদ্যুতিক ত্রুটিজনিত আগুনে বড় ক্ষয়ক্ষতি হয়। ২০২০ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজের শেয়ার মূল্যে অস্বাভাবিক উত্থানের ঘটনায় তদন্ত শুরু করে। এই তদন্তের অংশ হিসেবে বিএসইসি ১০টি বেনিফিশিয়ারি ওনার বিও অ্যাকাউন্ট স্থগিত করে, যেগুলো কোম্পানির ফ্লোটিং শেয়ারের অর্ধেকেরও বেশি শেয়ার ধারণ করছিল। শেয়ার মূল্য ১০ সপ্তাহে মাত্র ৬৬ টাকা থেকে ২৪০ টাকায় পৌঁছায়, যা বাজারের জন্য সন্দেহজনক ছিল। বিএসইসি এর নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম জানান, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে তদন্ত চলমান থাকায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের নাম প্রকাশ করা হয়নি। এরপরও ২০২৩-২৪ সালের বার্ষিক প্রতিবেদনে কোম্পানি জানায় তারা পুনর্গঠন ও উন্নয়নের পথে এগোচ্ছে। আর্থিক বিবরণীতে বিস্তারিত ফিগার প্রকাশ না থাকলেও দেখা যায় রিজার্ভ ও সাবপ্লাসে ৪৫ কোটি টাকা রেভ্যুলেশন গেইন যোগ করা হয়েছে, যা মূলত সম্পত্তির পুনর্মূল্যায়নের ফল।
এরপর থেকে কোম্পানিটি কারখানার আধুনিকীকরণের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। কিন্তু ২০২৪ সালের জুনে উৎপাদন বন্ধ ঘোষণা করার পরও সেই প্রকল্প বাস্তবায়নে দেখা যায় দেরি ও নানা জটিলতা। ভারতের মেশিন আমদানির প্রক্রিয়া আটকে যায় ভিসা ও প্রশাসনিক জটিলতায়। সব মিলিয়ে বিনিয়োগকারীদের আস্থা নেমে আসে তলানিতে। জিকিউ গ্রুপের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, সাফল্য যতই বড় হোক না কেন, সময়ের সাথে না বদলালে, ভুল হিসাব আর অব্যবস্থাপনায় সে সাফল্য হারিয়ে যেতে পারে। তাদের সাফল্যের পথে এসেছে নানা চ্যালেঞ্জ। অন্যদিকে বাজারে তাদের শেয়ারের দামে অস্বাভাবিক ওঠানামা নিয়েও তদন্ত হয়েছে। কিন্তু এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও জিকিউ গ্রুপ থেমে যায়নি। রাজনৈতিক অস্থিরতা, কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং তহবিল সংক্রান্ত সমস্যার মাঝেও প্রতিষ্ঠানটি টিকে আছে তাদের দৃঢ়তা আর ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির উপর।